হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসে ক্লাস 12 এর ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগের এপিসোডে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, কিন্তু কমপ্লিটলি শেষ করতে পারিনি বলে আবার আমি একটু আগের থেকে টানছি। আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব এটা হচ্ছে আলোক, লাইট। লাইট কি তোমরা সবাই জানো, ছোট ক্লাসেও পড়েছো, ক্লাস 10-এও ছিল, অনেকটাই তখনও ঘাটাঘাটি করেছো। তবু আমি ধরে নিচ্ছি এই ব্যাপারে আমাদের নলেজ অনেকটাই কম বলে আমি এখান থেকে শুরু করছি। লাইট এক প্রকার শক্তি, যাকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে লাইট এমন একটা যার সাহায্যে আমরা আমাদের পারিপার্শ্বিক জগৎকে দেখতে পারি। এই যে লাইট এক প্রকার শক্তি, তার অনেকগুলো ধর্ম আছে। একটা ধর্ম হচ্ছে প্রতিফলন, রিফ্লেকশন। আরেকটা প্রপার্টি হচ্ছে প্রতিসরণ, রিফ্র্যাকশন। তাছাড়া রয়েছে সমাবর্তন, পোলারাইজেশন। তাছাড়া রয়েছে অপবর্তন, ডিফ্রেকশন। এরপরে রয়েছে ব্যতিচার, ইন্টারফারেন্স, যেগুলি আমাদের সিলেবাসে আছে, যেগুলো আমরা পড়বো আর কি, আমাদের ক্লাস 12 এর সিলেবাসে এগুলো আছে। সেই ধর্মগুলির মধ্যে আজকে একটা ধর্ম নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ, যাকে ইংরেজিতে বলে রিফ্র্যাকশন। আজকে আমরা রিফ্র্যাকশনটা নিয়ে ডিসকাশন করব। সো একটা কথা হচ্ছে, লাইট হচ্ছে এক প্রকার এনার্জি, যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার শূন্য মাধ্যমে বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেই লাইটের, সেই আলোকের, যার সাহায্যে আমরা চারপাশের জগৎকে দেখি, তার একটা বিশেষ ধর্ম হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রতিসরণ কি? প্রথম প্রশ্ন যেটা আমরা লিখব, এটা লিখব প্রতিসরণ কি। বা হোয়াট ইজ রিফ্র্যাকশন। বলছে লাইট যখন, আলো যখন কোনো একটি প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে অপর একটি প্রতিসারক মাধ্যমে পড়ে, মানে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে যেতে যেতে আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের বিভেদ তলে আপতিত হয়, তখন সে যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথটা আর ধরে রাখতে পারে না। দ্বিতীয় মাধ্যমে পড়ার পর তার বেগের পরিবর্তন হয়, তার গতিপথেরও পরিবর্তন হয়, তার গতিপথ পরিবর্তিত হয়, নতুন পথে সে যায়। এই যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় অবশ্যই ট্রান্সপারেন্ট মিডিয়াম হতে হবে উভয়ই, তার গতিপথের পরিবর্তন করে নতুন যে পথে গেল, এই ঘটনার নাম হচ্ছে প্রতিসরণ। আমি যদি বলি ইংরেজিতে, দ্য রিফ্র্যাকশন ইজ দ্য ব্যান্ডিং অফ লাইট whenever traveling from one transparent medium to another। তো এখানে যদি আমি এটা একটা তল ধরি, যেটা দুই মাধ্যমের বিভেদ তল, এইটা একটা মাধ্যম এ, এটা একটা মাধ্যম বি। এই দুইটা মাধ্যমকে, এই সারফেসটা আলাদা করেছে, লাইট রে এসে পড়ল এই দুই মাধ্যমের বিভেদ তলে, সারফেস অফ ইন্টারসেকশনে। এখন এখানে যদি আমি একটা লম্বের কথা ভাবি, সেই লম্বের সঙ্গে আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি যে অ্যাঙ্গেল করবে তাকে বলে আপতন কোণ। আর যে রশ্মিটা বেরিয়ে গেল, নতুন পাতে গেল, তাকে বলে প্রতিসৃত রশ্মি, এটা আপতিত রশ্মি, এই কোণটার নাম আপতন কোণ। আর এই অ্যাঙ্গেলটাকে বলে প্রতিসরণ কোণ বা রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। এটাকে বলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। তো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি গেল, প্রথম থেকে যে দ্বিতীয় ঢোকার সময় সে এরকম ঢুকলো বা এরকম ভাবে বাঁকলো, আবার এরকম ভাবে বাঁকতে পারত, আবার ওই রকম ভাবে যেতে পারত। ডিপেন্ড করে এই মাধ্যমটার আলোকীয় ঘনত্ব বেশি না এই মাধ্যমটার আলোকীয় ঘনত্ব বেশি, সেটাতে আমি পরে আসছি।
তাহলে এই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় লাইটের যে ব্যান্ডিং হয়, বেঁকে যায়, সে তার অরিজিনাল পাথ থেকে যে সরে যায়, সেই ঘটনার নাম হচ্ছে রিফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে রিফ্র্যাকশন কি জানলাম। এবারে নেক্সট প্রশ্ন এখানে যেটা পড়বো আমার সিলেবাসে, যেটা আমাদের পড়তেই হবে, এটা হচ্ছে রিফ্র্যাকশনের ল, প্রতিসরণের সূত্রগুলি কি কি। প্রতিসরণের সূত্রগুলি লিখো। প্রতিসরণের সূত্রগুলি লিখো। তাহলে 1 নম্বর সূত্র যেটা বলছে, প্রতিসরণের দুটো সূত্র আছে, আমরা হয়তো ছোট ক্লাসে পড়েছি, এখন আমি একটু তাড়াতাড়ি করে টানার চেষ্টা করব, তোমরা একটু ধরার চেষ্টা করবে ব্যাপারটা। প্রতিসরণের সূত্র দুটো আছে, একটা হচ্ছে বলছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করবে। এটা যদি একটা তল হয়, এই হোয়াইট বোর্ডটা যদি একটা তল হয়, এই তল বরাবর আপতিত রশ্মি আপতিত হলো, এই তলের উপরেই প্রতিসৃত রশ্মি থাকবে, এই তলের উপরেই অবিলম্ব থাকবে। এমন হবে না যে রশ্মিটা এইভাবে পড়লো, পড়ে এইভাবে বেরিয়ে গেল, এরকম হবে না। আলোক রশ্মি আপতিত হবে যেই তলে, প্রতিসৃত হবে সেই তলেই, এবং অভিলম্ব সেই তলেই থাকবে, একই তলে অবস্থান করবে, তিনটেই। 2 নম্বর বলছে, এটা হলো প্রথম সূত্র। 2 নম্বর সূত্র বলছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন ওদের অনুপাত ধ্রুবক। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবকটাকে মিউ দিয়ে লেখে, মিউ। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, ইহাকে মিউ দিয়ে ডিনোট করা হয়, লেখা হয়। এই মিউকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই মিউকে বলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। বিজ্ঞানী স্নেল এটাকে প্রথম বলেছিলেন বলে এটাকে স্নেলের সূত্র বলে। এখানে আমি একটা কথা বলবো, যদি প্রথম মাধ্যমে ধরো এরকম ভাবে আলোক রশ্মি আপতিত হলো, যদি দ্বিতীয় মাধ্যমে রশ্মিটা অভিলম্ব থেকে দূরে চলে যায়, তাহলে কিন্তু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এই অ্যাঙ্গেলটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, তো সবসময় যে এইরকম গিয়ে এরকমই আসবে এমন না, এরকম গিয়ে দূরেও চলে যেতে পারে। তখনও আমি সাইন আই বাই সাইন আর কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে প্রতিসরণের সূত্রগুলো আমরা জানলাম, প্রতিসরণ কাকে বলে জানলাম। নেক্সট 3 নম্বর, পার্শ্ব সরণ বলতে কি বুঝো? পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ বলতে কি বুঝো? যখন ধরো আলোক রশ্মি একটি মাধ্যমে এসে পড়ল, এটা ধরো একটা মাধ্যম, বায়ুর মধ্য দিয়ে এসে এখানে পড়ল। আমরা আশা করেছিলাম রশ্মিটা পড়ার পর এরকম ভাবে বেরিয়ে যাবে, জাস্ট এরকম ভাবে বেরিয়ে যাবে, কিন্তু রশ্মিটা এভাবে বেরিয়ে যেতে পারবে না। যেহেতু এটা একটা নতুন মাধ্যম, আলোক রশ্মি এইভাবে ধরো বাঁকলো, যদি এই মাধ্যমের সাপেক্ষে এটা যদি ঘন হয়, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে আসবে, আর বেরিয়ে যাওয়ার সময় আবার এইভাবে বেরিয়ে যাবে। তো এখানে রশ্মিটা যেভাবে এসেছিল এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ এইভাবে গেল। তো এই যে পাশের দিকে সরে গেল, এইভাবে যাওয়ার কথা এইভাবে সরে গেল, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এইটাকে বলে পার্শ্ব সরণ। পাশের দিকে কতটুকু সরল, এটাকে বলে পার্শ্ব সরণ। তাহলে পার্শ্ব সরণটা কি বলবো? আলোক রশ্মি কোনো একটি মাধ্যম থেকে এসে অপর একটি যদি প্রতিসরক মাধ্যমে
দিয়ে নির্গত হয়, তখন রশ্মি পাশাপাশি কতটুকু সরে গেল, এই রশ্মি পাশাপাশি কতটুকু সরে গেল সেই ডিস্টেন্সটাকে বলে পার্শ্ব সরণ। ঠিক আছে, নেক্সট, তাহলে পার্শ্ব সরণ যখন আমরা জানলাম, আমরা দেখব এবার এরকম কাঁচ ফলকের মধ্যে যখন আলোক রশ্মি পড়বে, সে বেরিয়ে যাবে, তার বেলায় পার্শ্ব সরণ কত হয় সেটা দেখব। নেক্সট কোশ্চেন 4 নম্বর, সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণের ক্ষেত্রে, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয় করো। এবার দেখো, তোমার কাছে একটা এরকম সমান্তরাল কাঁচ ফলক আছে, আলোক রশ্মি এসে পড়ল, সে এইভাবে যাওয়ার কথা ছিল, পড়ার পর বেঁকে এরকম গেল, এখন পাশের দিকে কতটুকু সরলো, এই অ্যামাউন্টটা সরলো। তোমাকে প্রশ্ন করেছে এই অ্যামাউন্টটা কত সেটা বার করো। কি করে করব? প্রথমে একটা ছবি আঁকবো, নাম দেব এ বি সি ডি। এই যে এডি, এটার ধরো থিকনেস ধরলাম টি, পি কিউ আলোক রশ্মি আপতিত হলো, কিউ আর প্রতিসৃত রশ্মি, আর এস নির্গমন রশ্মি, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, আর নির্গমন কোণ হচ্ছে ই। তাহলে এটা যদি আই হয়, এই সবটা কোণও কিন্তু আই হবে, এই সবটা কোণও কিন্তু আই হবে। এর মধ্যে এই কোণটা যদি আর হয়, বাকি কোণটা কত? এটা হবে আই মাইনাস আর, এটা হবে আই মাইনাস আর। খেয়াল করবে, বাকি কোণটা হচ্ছে আই মাইনাস আর, মানে আলোক রশ্মি পি কিউ রশ্মি পড়ল, কিউ আর পথে গেল, আর এস পথে বেরিয়ে গেল। যদি এই এবিসিডি ব্লকটা সমান্তরাল হয়, মানে এবি আর সিডি যদি সমান্তরাল হয়, অবশ্যই যে রশ্মিটা যাওয়ার কথা ছিল এই পথে এবং যেটা অরিজিনালি গেল, এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরালে থাকবেই। ঠিক আছে, এবারে আমি যদি বলি যে আর এন, এটা কি? আর এন হচ্ছে অভিলম্ব যে পার্শ্ব সরণের পরিমাণ নির্দেশ করছে, পার্শ্ব সরণের পরিমাণ নির্দেশ করছে, ইংরেজিতে বলে ল্যাটারাল শিফট আর এন। তো প্রথমে আমি যদি ল্যাটারাল শিফটটা বার করতে চাই, আমি কি করব? আমি প্রথমেই এই ত্রিভুজ কিউ এম আর, ধরো ত্রিভুজ কিউ এম আর, এটা থেকে যদি আমি লিখি যে cos r ইকুয়াল টু কত, cos r ইকুয়াল টু কত আসবে? ভূমি কিউ এম বাই কিউ আর, কিউ আরটা কত? কিউ আর আসবে কিউ এম বাই cos r। তাহলে কিউ এমটা যেটা, কিউ এমটা আমি চিনি,
কিউ এমটা হচ্ছে টি, এটা দাঁড়াচ্ছে টি বাই কস আর। তাহলে কিউ আর এর এক্সপ্রেশন পেলাম টি বাই কস আর। এটা থাক, আমার টার্গেট হচ্ছে আর এনটাকে বার করা, আর এন। এবার ত্রিভুজ আর কিউ এন, ত্রিভুজ আর কিউ এন থেকে কি লেখা যায় দেখো, ত্রিভুজ আর কিউ এন থেকে লেখা যায় সাইন আর ইকুয়াল টু সাইন আই মাইনাস আর ইকুয়াল টু, এই যে অ্যাঙ্গেলটা আছে তার উল্টো দিকে যে সে হচ্ছে লম্ব, সেই লম্বটা যদি আর এন হয়, আমি সাইন আই মাইনাস আর এটার জায়গায় লিখতে পারি আর এন বাই কিউ আর। ঠিক আছে, আর এন বাই কিউ আর, লম্ব বাই অতিভুজ। এবারে আর এন ইকুয়াল টু কত, কিউ আর সাইন আই মাইনাস আর। কিউ আরটা কত আগেই বার করেছিলাম, টি ডিভাইডেড বাই কস আর। কিউ আরটা হলো টি ডিভাইডেড বাই কস আর, সঙ্গে রইল সাইন আই মাইনাস আর। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে পার্শ্ব সরণের রাশিমালা। তাহলে পার্শ্ব সরণের রাশিমালা যদি আমার বলে, আমি কি করব, আর এন এর রাশিমালাটা বার করব। আর এনটা কত, টি বাই কস আর। টি কত, এই যে গ্লাস ব্লকটা ছিল, কাচের ফলকটা ছিল, কাচের ফলকের ব্যাধ হচ্ছে টি, আর কস আর হচ্ছে ওই যে অ্যাঙ্গেলটা প্রতিসরণ কোণ, যেটা প্রতিসরণের কোণের কোসাইন, আর সাইন আই মাইনাস আর। এখানে আই জানি, আর জানি, টি আমি জানি, এখানে বসিয়ে আর এন বার করতে পারি। এটা হচ্ছে তোমার পার্শ্ব সরণের রাশিমালা। ঠিক আছে, এখানে জাস্ট এই জিনিসটা টি বেদ আমি ইজিলি মাপতে পারবো। আপতন কোণ মাপা অসম্ভব না, প্রতিসরণ কোণও মাপা যায়। মেপে আমি বার করতে পারি যে এই গ্লাস ব্লক দিয়ে যখন লাইট ঢুকবে সে পাশের দিকে কতটুকু সরে যাবে, সেই ভ্যালুটা আমি বার করতে পারি। এটা কোথায় কাজে লাগানো হয়, এই জিনিসটা আমরা কোথায় কাজে লাগাই, এই যে পার্শ্ব সরণ কতটুকু সরে গেল, এটা আমাদের অনেক কাজে লাগে। বা আমরা আমাদের চারিদিকে এমন অনেক ঘটনা ঘটে, এই পার্শ্ব সরণের পরিমাণটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমি ওই জায়গাগুলোকে, ওই যেখানে আমরা ভুল দেখি, ভুল ভাবি, ওই এররগুলিকে আমি মিনিমাইজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন জলের মধ্যে মাছ শিকার করি, দেখা যায় অনেকে যারা মানে এই শিকারের কাজে মানে খুব এক্সপার্ট, ওনারা যখন মাছ শিকার করেন, জলের মধ্যে মাছটাকে যখন কোনো উইপন দিয়ে মানে ছুঁড়ে মাছটাকে হিট করে ধরে ফেলতে পারেন, ওনারা বুঝতে পারেন জলের ভিতরে মাছটা যখন দেখছেন কতটুক সে সরে যেতে পারে, আইডিয়া করতে পারেন যে মাছটাকে আমি যেখানে দেখছি আসলে মাছটা এখানে না, এখানে যে পাশের দিকে যে সরে গেল, কতটুকু সরে গেল সেটা আইডিয়া করতে পারেন। একটা গ্লাস ব্লক দিয়ে যখন একজন লোককে আমি দেখছি, আসলে যাকে আমি দেখছি যেখানে, সে আসলে সত্যি সত্যি এখানে নেই, কতটুক সে সরে গেছে, সে ওই জায়গা থেকে কতটুক আলাদা অন্য জায়গায় আছে, কতটুক দূরে আছে, সেটা মাপতে গেলে এই এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারি। আমরা সূর্যকে দেখি, বিভিন্ন স্টার স্যাটেলাইটগুলিকে আকাশে দেখি, অ্যাকচুয়ালি আমরা যেখানে দেখছি ওদের অবস্থান এখানে নেই। আমরা যেটা সূর্য নমস্কার করি বা অনেক ধরনের আমরা সূর্যের অবস্থানকে অনেক সময় নিরূপণ করার চেষ্টা করি, যেখানে দেখছি এখানে অবশ্যই নেই। কেন? সূর্য আর আমাদের মাঝখানে অনেক বড় একটা বিশাল বড় চেম্বার আছে। কিসের চেম্বার? বায়ুমণ্ডলীয় চেম্বার। ওই যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, এখানে আলোক রশ্মি প্রতিসৃত এরকম ভাবে প্রতিসরণের ঘটনা ঘটতে 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 আমাদের চোখে এসে পড়ছে। এখন এটা বার করা খুবই ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি সূর্যের অবস্থানটা কোথায় আছে। তো আমাদের এই ধরনের যদি আইডিয়াগুলি থাকে, আমরা এগুলিকে কাজে লাগিয়ে সূর্যের প্রকৃত অবস্থান বা বিভিন্ন স্টারগুলির প্রকৃত অবস্থান, বস্তুর প্রকৃত অবস্থান, যাদেরকে আমরা মাঝখানে কোনো মিডিয়ামের সাহায্যে দেখছি, মিডিয়ামের ওই পাশে আছে বস্তুটা, সেভাবে দেখছি, আমরা বুঝতে পারি আর। ঠিক আছে, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু তার অনেক প্রয়োগ আছে। এই যে পার্শ্ব সরণের প্রচুর প্রয়োগ আছে, সেই জন্যই তো আমরা এগুলি পড়ছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি হয়তো আগের ক্লাসে বলেছি, তবে একটু বলতে চাই, যদি কেউ আগের ক্লাসটা মিস করে থাকো একটু দেখে ফেললে বুঝবে।
এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। নাম্বার 5, প্রতিসরাঙ্ক। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক কি? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল তখন আমরা কি দেখলাম, যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটা ধ্রুবক হয়, সেই ধ্রুবকটাকেই বলে প্রতিসরাঙ্ক। এটা কিভাবে মাপছি আমরা? ধরো আলোক রশ্মি আসছে, বাঁকলো, এই যে প্রতিসরণ কোণ, এই যে আপতন কোণ, তার অনুপাতকে বলছে প্রতিসরাঙ্ক। যদি প্রথম মাধ্যমটা এ হয়, দ্বিতীয় মাধ্যমটা বি হয়, আমি এখানে লিখব এ মিউ বি। তার মানে হচ্ছে প্রথম মাধ্যম এ সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এ মিউ বি, যেটাকে আমি সাইন এ বাই সাইন আর দিয়ে প্রেজেন্ট করতে পারি। এই প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কি? এটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স অফ ব্যান্ডিং। মানে একটা তোমাকে জাস্ট ক্লু দিল যে লাইট রে পড়ার পর কতটুকু ব্যান্ড হয়েছে। কোনো লাইট রে একটা মাধ্যম দিয়ে যাওয়ার সময় গিয়ে দ্বিতীয় যখন কোনো প্রতিসরক মাধ্যমে পড়লো, সে কতটুকু বাঁকবে, কতটুকু সে অরিজিনাল পাথ থেকে সরে যাবে, সেই ইন্ডেক্সটা, সেই ক্লুটা আমি মিউর ভ্যালু থেকে জানতে পারি। এই ক্লুটা আমি মিউর ভ্যালু থেকে জানতে পারি। যদি আমি মিউ জানি, প্রতিসরাঙ্ক জানি, আমি বুঝতে পারবো লাইট রে এইভাবে এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে পড়েছে, পড়ার পর কতটুকু বাঁকবে, সেই ব্যাপারটা আমি মিউর ভ্যালু থেকে বলতে পারি বলে এটাকে বলে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন। এটাকে একসঙ্গে সুন্দর করে গুছিয়ে লিখেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ইন্ডেক্স মানে জাস্ট একটা সিমটম, সিম্বল, আর রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। প্রতিসরণটা কত হবে সেটা মিউ দিয়ে বোঝা যায়। আবার মিউর আরেকটা ফর্মুলা আছে, যদি আমরা এই ব্যাপারটাও না জানি, এই মাধ্যমে যদি আলোর বেগ হয় ধরো সি, আর দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ যদি হয় ভি, প্রথম মাধ্যমে আলোর বেগ সি আর দ্বিতীয় মাধ্যমে যদি আলোর বেগ হয় ভি, এই অনুপাতটাকেও মিউ দিয়ে লিখে। তাহলে মিউ কিন্তু আমরা দুইভাবে বার করতে পারি। যদি আই এবং আর জানি, মিউ বার করতে পারবো। যদি সি এবং ভি জানি, সিটা কি? প্রথম মাধ্যমে আলোর বেগ, ভিটা কি? দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এটা হচ্ছে মিউ। এই মিউটা আবার বেশ কয়েক রকম আছে, মানে এটা আমরা দু রকম আলোচনা করছি। একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে বলে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কটা কি? পরম প্রতিসরাঙ্ক এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা কি? যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হয় বা বায়ু যদি হয়, তবু আমরা এটা অ্যাকসেপ্ট করব। প্রথম মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সি। দ্বিতীয় মাধ্যমটা যে কোনো একটা অন্য মাধ্যম হোক, সেই মাধ্যমে আলোর বেগ যদি ভি হয়, তখন যে মিউটা আমি পাবো তার নাম হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমি তো শূন্য মাধ্যমে আলোর বেগ জানি, আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। আর যদি এই দ্বিতীয় মাধ্যমটা যদি জল হয়, ওয়াটার হয় বা গ্লাস হয়, ওই মাধ্যমে তো আলোর একটা বেগ আছে, সেই মাধ্যমে আলোর বেগটা আমি নিচে বসাবো। তাহলে উপরে বসবে 3 × 10⁸, নিচে যদি জল হয়, জলের মধ্যে আলোর বেগ কত সেটা মাপবো। মাপার পর যে অনুপাতটা আসবে, সেই অনুপাতটা হবে মিউর ভ্যালু। ঠিক আছে, এইভাবে মিউ বার করা যায়। এটা বলে পরম প্রতিসরাঙ্ক। আর যদি আরেকটা আছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কি? সেটা হচ্ছে প্রথম মাধ্যমটা সবসময়ই যে বায়ু হবে এমন নাও হতে পারে। ধরো জলের মধ্যে কাঁচ রাখা আছে, এবার আলোক রশ্মি জল দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ গ্লাসকে পেল। এবার গ্লাসে যে ঢুকবে, গ্লাসে ঢোকার আগে সে কোন মাধ্যমে ছিল? সে তো বায়ুতে ছিল না। গ্লাসে ঢোকার আগে সে ছিল জলে। আমি বলছি জলের মধ্যে যদি একটা গ্লাস ব্লক রাখা থাকে,
গ্লাস ব্লকে আলোক রশ্মি ঢোকার আগে সে ছিল জলে, সেই জল থেকে রশ্মি ঢুকলো গ্লাসে। তখন আমাকে যদি বলে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, তাহলে আমি প্রথমে জলে আলোর বেগ কত দেখব, ধরো এটা V1। তারপরে গ্লাসে আলোর বেগ কত দেখব, এটা ধরো V2। এই দুই বেগের অনুপাত নির্ণয় করব। যা ভ্যালু আসবে সেই ভ্যালুটা হচ্ছে ধরো মিউ ড্যাশ। এটাকে বলবো জলের সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। জলের সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইংরেজিতে বলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ড্যাশ দিয়ে ডিনোট করলাম। তাহলে সবসময় যে আমি বায়ুর সাপেক্ষে মাপবো এমন না, অন্য মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাপা হয় তার নাম হচ্ছে কি বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কত রকম জানলাম, আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটা, আর এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার নেক্সট চলো আমরা আলোচনা করি 6 নম্বর কোশ্চেন। সংকট কোণ বলতে কি বোঝো? সংকট কোণ এটা কি, বা ইংরেজিতে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যদি আলোক রশ্মি কখনো কোনো ঘন মাধ্যম, ধরো এটা একটা ঘন মাধ্যম, ধরো জলই ভাবো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে অপটিক্যালি রেয়ার মিডিয়াম আর কি যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এই যে আপতন কোণ ধরো কিছু একটা, প্রতিসরণ কোণ কিছু একটা হবে। যদি কোনো সময় এমন হয় যে একটা আলোক রশ্মি এমন একটা অ্যাঙ্গেলে আপতিত হলো, কোত্থেকে কোথায় যাওয়ার সময়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ঘন থেকে লঘুতে যাওয়ার সময় যদি আলোক রশ্মি একটি বিশেষ কোণে আপতিত হয়, যে প্রতিসৃত রশ্মিটার এইভাবে না গিয়ে সোজা দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে চলে গেল, অর্থাৎ প্রতিসরণ কোণটা হলো 90 ডিগ্রি। যদি প্রতিসরণ কোণ তখন 90 ডিগ্রি হয়, যে আপতন কোণে এসে রশ্মি আপতিত হয়েছে সেই কোণটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলছে সংকট কোণ। তাহলে সংকট কোণের সংজ্ঞাটা আমি কি করে বলবো? বলবো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তবে সেই কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। সেই কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। তাহলে এখানে যদি আমি আপতন কোণ ভাবি কত, সাইন থিটা সি, প্রতিসরণ কোণ কত, সাইন 90। ঠিক আছে, এখন আমি যদি বলি না বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মাপব, সেটাই কিন্তু আমি লিখব তখন সাইন 90 উপরে যাবে, আর সাইন থিটা নিচে আসবে, এটাকে লিখব মিউ। তাহলে মিউ ইকুয়াল আমি একটা রিলেশন পেলাম 1/sin থিটা সি। ঠিক আছে, এই মোটামুটি সংকট কোণ পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আমরা নেক্সট ক্লাসে আমাদের আবার বৃহস্পতিবার দিন আবার ক্লাস আছে 5:30 আমরা আবার অনলাইন ক্লাসে আবার যোগ দেব। সেই ক্লাসে আমরা পরবর্তী যে টপিকগুলি আছে সেগুলি নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক।